তো ইতিপূর্বে আমরা 10.1 থেকে 10.6 পর্যন্ত দেখছি। 10.1 থেকে 6 পর্যন্ত আমরা যে যোগজীকরণগুলো শিখছি, আজকে শিখবো হচ্ছে যোগজীকরণের প্রয়োগ। প্রথম ক্লাসে তোমাদের হয়তো মনে আছে, চ্যাপ্টার 10.1 এর আমি যখন প্রথম পড়াইছিলাম তখন তোমাদের বলছিলাম যে যোগজীকরণের সাহায্যে প্রকৃতপক্ষে একটা নির্দিষ্ট সীমার মধ্যে কোনো একটা সরল রেখা বা বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। মানে মূলত যোগজীকরণের প্রয়োগ যদি বলো, তাহলে যোগজীকরণের প্রয়োগ হচ্ছে যোগজীকরণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তো এই প্রয়োগটাই আমরা এই চ্যাপ্টারটায় দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো। আমরা ইন্টিগ্রেশন শিখলাম, লাভ কি হলো, ইন্টিগ্রেশন তো করতেছি সেই কতদিন ধরে করতেছি। আজকে আমরা শিখবো ইন্টিগ্রেশনের প্রয়োগটা। তো থিওরিটা আমি একটু বুঝায় বলি। সাপোজ ধরো একটা বক্ররেখা যেটা y = f of x। তো আমি বললাম যে এই বক্ররেখাটা x অক্ষের সাথে একটা নির্দিষ্ট সীমা বলতে সাপোজ এটা হলো x1 স্টার্টিং লিমিট আর এটা n x1 থেকে x2 পর্যন্ত এই বক্ররেখা দ্বারা x অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা আবদ্ধ হয়েছে সেই এরিয়াটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। থিওরিটা খুব ভালো করে বুঝবো। এই চ্যাপ্টারে মূলত একটাই থিওরি, এইটা দিয়ে অঙ্ক আছে প্রায় 20টার মতো। আমরা চেষ্টা করব সবগুলা করার, বা অ্যাটলিস্ট সবগুলা নিয়মের করব, যেন সবগুলা তোমরা পারো। 10.7 এর গুরুত্ব আগেই বলছি যে যে সৃজনশীলটা এখান থেকে আসবে, এখান থেকে 4 মার্ক শিওর 10.7 থেকে আসবে। তো এই ক্ষেত্রফলটা বের করার রুলটা হলো, এইটাকে তোমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করবা, যার এই অংশটুকু হলো dx আর এই অংশটুকু হলো y। তো এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা y আর প্রস্থটা ছোট x এর একটা অংশ, এটা আমরা dx বলছি। এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে y * dx। তো এরকম x1 থেকে x2 পর্যন্ত অসংখ্য আয়তক্ষেত্র আঁকা যাবে। সেই অসংখ্য আয়তক্ষেত্র আমি যদি যোগ করি তাহলে কি আবদ্ধ ক্ষেত্রটা পাবো? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। যোগ করার এই সিম্বলটাকে বলা হয় ইন্টিগ্রাল সাইন, বা বাংলায় বলি যোগজীকরণ চিহ্ন। তো সেটা স্টার্টিং লিমিট x1 থেকে x2 পর্যন্ত এই আয়তক্ষেত্রগুলোর সমষ্টিটাই প্রকৃতপক্ষে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করে। তো এই থিওরি কিন্তু এর আগেও আমরা তোমাদের পড়াইছি যে ইন্টিগ্রেশন অফ y dx আসলে কি বোঝায়। তো এই সূত্রগুলার প্র্যাকটিক্যালি আমরা একটা উদাহরণ দেখে নিই, তাইলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। ভাইয়া লিখটা কি x2 থেকে x1 লেখা যায় তো? x1 থেকে x2 মানে x এর কাছে যেটা থাকবে, মানে মূল বিন্দুর কাছে যেটা থাকবে সেটা থেকে দূরে, এইভাবে চিন্তা করবা সবসময়। বুঝছো সবাই? বুঝছি মানে ভাইয়া। মূল বিন্দু থেকে যে বিন্দুটা কাছে সেটা লোয়ার লিমিট হবে, আর মূল বিন্দু থেকে যে বিন্দুটা দূরে সেটা আপার লিমিট হবে অলওয়েজ। আদারওয়াইজ ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। ক্ষেত্রফলটা আমরা সাধারণত সবসময় জানি যে ক্ষেত্রফল পজিটিভ হয়। তো এবার একটা উদাহরণ, ছোট একটা উদাহরণ আমরা দেখি। সাপোজ এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা y = x। এখন আমি তোমাকে বললাম যে 0 থেকে সাপোজ 3 পর্যন্ত বা 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত এই বক্ররেখা দ্বারা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? তো এটা 4 0। তো অবভিয়াসলি y = x, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে কে বলতে পারবে? x এর মান 4, তাহলে y এর মান 4 হবে, তাহলে এটা 4,4। তাহলে এই আবদ্ধ এরিয়াটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, দ্যাট ইজ 8 বর্গ একক। এই অঙ্কটাকেই আমরা ইন্টিগ্রেশনের সাহায্য করতে পারি। সবাই খেয়াল করুন। সাপোজ এখানে আমি একটা ক্ষুদ্র স্ট্রিপ নিলাম, এটা হলো dx, এটা হলো y। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে? আমরা সংক্ষেপে নাম দিছি r8k। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পরীক্ষায় ট্রাই করব। 0 থেকে 4 পর্যন্ত লিমিট y dx। যারা জানতে চাই y এর মান কত,
y এর মান হলো x, তো x কে ইন্টিগ্রেট করলে কি হয় x স্কয়ার বাই 2, তো হাফ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 16 বাই 2 8 বর্গ। এখন ক্লাসের সবাই কি বুঝছো? মানে এটা নরমালি ক্ষেত্রফল বের করা যায় আবার ইন্টিগ্রেশন দিয়ে। অনেকেই প্রশ্ন করবা ভাইয়া যে নরমালি করা গেলে কষ্ট করে ইন্টিগ্রেশন দিয়ে কেন করব, এটা একটা প্রশ্ন হইতে পারে। এটার উত্তর হইলো ভেরা, এইটা না হয় তুমি জানো সরল রেখা এটা একটা সমকোণী ত্রিভুজ হইছে, ক্ষেত্রফলের সূত্রটা জানো। বক্ররেখা হইলে কি তুমি ক্ষেত্রফলের সূত্র বলতে পারতা? সরল রেখার ক্ষেত্রে ক্ষেত্রফলটা আসলে নির্ণয় অন্যভাবেও করা যায়, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এটা পসিবল না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বক্ররেখারই ক্যালকুলেশন করব। এই কারণে ইন্টিগ্রেশনের সাহায্যে যোগজীকরণ মানে ক্ষেত্রফল নির্ণয় করতে বললে আমরা সবসময় এই পদ্ধতিটা অ্যাপ্লাই করব। এতে সরল রেখা বক্ররেখা সকল কিছু, শুধু ইকুয়েশনটা জানতে হবে আমার, তাহলে আমরা যে কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সরল রেখা সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া আছে, বৃত্ত সম্পর্কেও আছে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হলো এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্ক, কনিক চ্যাপ্টার 6 সেকেন্ড পেপারে যেটা তোমরা পড়বা, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত, এইগুলারও ইকুয়েশন আছে। আনফরচুনেটলি তোমরা যেহেতু এগুলো পড়ো নাই, এই কারণে আপাতত আমি এগুলোর ইকুয়েশন গুলো তোমাদের বলে দিব। তোমরা ইকুয়েশন দেখে ভালো করে শোনো, ইকুয়েশন দেখে শুধু চিত্রগুলা মনে রাখবা আপাতত। সেকেন্ড পেপারে আমরা তো কনিক চ্যাপ্টার পড়বই, তখন আমরা ওই ইকুয়েশন গুলোর প্রমাণ শিখাই দিব কিভাবে আসবে। এখন শিখাইতে গেলে আমার কনিক চ্যাপ্টারের কনসেপ্ট তোমাকে দিতে হবে, যেটা আমি এখন করব না। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? এবং যেটা আননেসেসারি, কনিক চ্যাপ্টারে তো আমরা পড়বই, সো ওইটা আমাদের লাগবে না। আমরা কতগুলো ইকুয়েশন তোমাদের লিখে দিচ্ছি। সরলরেখা তোমরা মোটামুটি জানো, তো সরলরেখা নিয়ে আমরা একটা বেশি আলোচনায় যাব না। নোট আজকে দুটো লিখে দিব, তোমরা আমাকে বলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এইটা কিসের সমীকরণ? বৃত্তের। বৃত্ত যার কেন্দ্র কত? 0,0। ব্যাসার্ধ r, এটা সবাই জানি। এই যে নতুন, এটা শিখে রাখো, x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো উপবৃত্তের সমীকরণ। হোয়াট ইজ উপবৃত্ত? উপবৃত্ত অনেকটা দেখতে বৃত্তর মতো, কিন্তু খানিকটা চাপানো। এই মানে বৃত্তের থেকে একটু চাপানো, এই পাশটা আর এটা সমান না। বৃত্তের ক্ষেত্রে যেমন ব্যাসার্ধ সব দিকে সমান, এটা সমান না, এটা a এটা b বলা হয়। সো এইটা হলো উপবৃত্তের সমীকরণ, x স্কয়ার বাই a স্কয়ার। পৃথিবীও এক প্রকার কিন্তু উপবৃত্ত। উপবৃত্তের ইংরেজি হচ্ছে এলিপস। সমীকরণটা মুখস্থ রাখবা, কারণ আমরা পরবর্তীতে মানে এইটার প্রমাণ কিভাবে আসবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই দুটো সমীকরণ আজকে মনে রাখতে হবে। আগামী ক্লাসে আমরা পরাবৃত্ত উপবৃত্ত, পরাবৃত্ত আর অধিবৃত্ত এগুলো পড়াবো। আর পাশাপাশি সরল রেখার সমীকরণ তোমরা জানো। সো চলো আমরা ম্যাথে চলে যাই। ভাই উপবৃত্তের ক্ষেত্রে কি a গ্রেটার দেন b হবে অলওয়েজ? এ না না, এ বিও বড় হতে পারে, তখন লম্বা ডিম হবে। তখন কেমন হবে বুঝতেছো? এরকম হবে। আমার কথা বুঝছো? তাহলে কি বড়টা অলওয়েজ x অক্ষ বরাবর, ছোটটা y অক্ষ বরাবর এরকম? হ্যাঁ, মানে যদি x অক্ষ বরাবর বড়টা হয় তাহলে বড় পাতাল্লা ডিম হবে আর কি। আর যদি x অক্ষ বরাবর ছোট হয় তখন এটা লম্বা হয়ে যাবে। x অক্ষ বরাবর ছোট আর y অক্ষ বরাবর যদি বড় হয়, এটা হলো a গ্রেটার দেন b আর এটা হলো a লেস দেন b। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ওকে ফাইন। সো অঙ্কে চলে আসতেছি। এক নাম্বার অঙ্কটাই দেখো প্রথমে। এক নাম্বার অঙ্কে বলছে y ইকুয়াল টু 0। হোয়াট ইজ y ইকুয়াল টু 0? কে বলতে পারবা? y ইকুয়াল টু 0 হলো x অক্ষ নিজে, y ইকুয়াল টু x, আর x ইকুয়াল টু 6। y ইকুয়াল টু x হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। আর বলো ভাইরা x ইকুয়াল টু 6 কি ধরনের সরলরেখা? x ইকুয়াল টু 6 হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
চলো স্টার্ট করি আমরা। সকল অঙ্কের চিত্র আঁকা ম্যান্ডেটরি। y equal to x equal to 6, তাহলে এটা হলো y equal to 0, এটা হলো x equal to 6, y equal to x। এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই জায়গাটা। এটা ক্ষুদ্র একটা স্ট্রিপ নিলাম dx, আর এটা হলো y। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? লিমিট 0 থেকে 6 ইন্টিগ্রেশন অফ y dx। চিত্রটা দেখে কি সবাই বুঝতেছো? ক্লাসের সবাই লিমিটটা হবে 0 থেকে 6 হবে লিমিট। আর এই বক্ররেখা, এই সরলরেখা x অক্ষ দ্বারা এই সমকোণী ত্রিভুজটা আবদ্ধ হয়েছে না? জি ভাই। সবাই কি বুঝতেছে? ওকে, তো প্রদত্ত সরলরেখা সমীকরণ y equal to 0, এটা x অক্ষ, y equal to x, x equal to 6। সরলরেখা তিনটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। জিরো থেকে 6 ইন্টিগ্রেশন অফ y dx। তো y এর মান কত ফেরা? y মানে কোন বক্ররেখা থেকে ক্ষেত্রফলটা বের করব? y এর মান x। সো x কে ইন্টিগ্রেট করলে কি হয়? x স্কয়ার বাই 2, হাফটা বাইরে আসলো, 6 স্কয়ার মাইনাস 0 স্কয়ার, 36 ভাগ 2 কত হবে? 18 বর্গ একক। সবাই কি বুঝতে পারছি? ক্লাসের সবাই ভাই y is equal to যে x বসাইলাম, কোনাকুনি সমীকরণটা দেখে ওইটা একটু আবার বলবেন? একটু বুঝায় বলি। মানে এই যে সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল 0 থেকে 6 পর্যন্ত বের করতেছে, সমকোণী ত্রিভুজটা হইছে কোন সরল রেখাটার কারণে বলতো? এইটা না? মানে তুমি এইটা থেকে এই মানটাকে সবসময় y ধরতেছো, এই মানটা কি অ্যাকচুয়ালি y ইকুয়াল টু x এর মানটাই না? জি ভাই। তাহলে ইন্টিগ্রেশন অফ y dx, dx হচ্ছে এই x এর পরিবর্তনটা। তাহলে x এর পরিবর্তন কত পর্যন্ত হবে? 0 থেকে 6 পর্যন্ত। তাহলে এই আয়তক্ষেত্রগুলোর ক্ষেত্রফল অলওয়েজ, ভেরা তোমরা একটু মনে রাখবা, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রই ইন্টিগ্রেশন অফ y dx। y হচ্ছে আইদার সরলরেখা অথবা বক্ররেখা। এখানে হলো সরলরেখাটা আছে। এটা যদি বক্ররেখা হইতো তাহলে সাপোজ y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 বক্ররেখা, তো সেটাও লিমিট ইন্টিগ্রেশন অফ y dx ই হতো। আমার কথা কি বুঝতেছো? আর ভাইয়া লিমিট কি হলো x অক্ষ বরাবর যেটা সুইটা দিয়ে ধরতে হবে? dx আমি বলি, dx বললে লিমিটটা x অক্ষের হবে। আমরা 90%, অ্যাকচুয়ালি 90% না, বইয়ের সবগুলো অঙ্কেই y dx করব, একটা অঙ্ক ছাড়া। কখন? যদি আমি দেখি যে লিমিটটা y এর দেয়া আছে, তখন আমরা x dy করতে পারবো। আমার কথা কি বুঝতেছো? মনে রাখবা, dx যদি থাকে লিমিটটা হবে x এর, যদি dy থাকে এটা x dy, তখন লিমিটটা হবে y এর। আমরা ক্ষেত্রফলটা x অক্ষের সাপেক্ষে বের করতেছি। যদি y অক্ষের সাপেক্ষে বের করতে বলতো তখন আমি y dx মানে x dy করব। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো সেটা এখানে না, এখানে লিমিটটা x অক্ষেরই দেয়া আছে, দেখেই বোঝা যাচ্ছে x ইকুয়াল টু 6, তার মানে x এর মান দেয়া আছে। তাহলে আমি y dx নিয়ে কাজ করব। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তার মানে নাম্বারটা হয় x অক্ষ বরাবর দেওয়া থাকবে, নয়তো y অক্ষ, দুইটাই থাকবে। তবে ভাইয়া তোমাদের বইয়ের আমি বলি 19টা অঙ্কের মানে 20টা অঙ্কের মধ্যে 19টা অঙ্ক আমরা y dx করব। একটা অঙ্ক তুমি দেখেই বুঝবা কেন এটা y dx করা হয়েছে, x dy করা হয়েছে, y dx না করে কেন করা হয়েছে সেটাও আমি তখন ব্যাখ্যা করব। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, এবারে আসো পরে অঙ্কে যাই। সরল রেখাগুলো আগে শেষ করে নিই।
11 নাম্বারটা দেখো একটু। 11 নম্বরে বলছে 3x + 4y = 12। এইটা অক্ষদ্বয়ের সাথে যে ক্ষেত্রফলটা উৎপন্ন করছে সেই ক্ষেত্রফলটা নির্ণয় করো। অক্ষদ্বয় বলতে x অক্ষ আর y অক্ষ। তোমরা জানো অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ সবার কি মনে আছে? আমি জানি না সরল রেখা কতটুকু মনে আছে। x/a + y/b = 1। এই সরল রেখাটা x অক্ষকে a, 0 আর y অক্ষকে 0, b বিন্দুতে ছেদ করে। তো আমাকে বের করতে হবে এই সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন করছে সেটার ক্ষেত্রফল। তো ভাইরা 12 দিয়ে ভাগ করলে এটা কত হবে কে বলতে পারবে? x/4 + y/3 = 1। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে x অক্ষকে 4, 0 আর y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করবে সরল রেখা। স্টার্ট করি। আচ্ছা, এখন এই সরলরেখাটা হইল 3x + 4y = 12। এটারও ক্ষুদ্র স্ট্রিপ নাও। এটা তুমি চাইলে x অক্ষের সাপেক্ষেও করতে পারো, y অক্ষের সাপেক্ষেও করতে পারো, কারণ দুইটা লিমিটই আমরা জানি, তাই না? দুইটা করলেই উত্তর একই আসবে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আমরা সাধারণত অভ্যস্ত y dx করার ব্যাপারে। তো এখান থেকে আমরা y এর মানটা বের করে আনি। তারপরে লিমিটটা কত হবে কে বলতে পারবে? 0 থেকে 4। 0 থেকে 4। এক্সেলেন্ট। 11 নম্বর 3x + 4y = 12। 12 = 12 - 3x। 3 - 3x/4। সরল রেখাটি অক্ষদ্বয় কর্তৃক আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। লিমিটটা কত হবে মেরা? 0 থেকে 4 ∫y dx। আচ্ছা, অঙ্ক করার আগে কেউ কি আমাকে রেজাল্টটা বলতে পারবা এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল কত? অঙ্ক না করে বলো। 12 বর্গ একক। না ভাইয়া, 6 হাফ * 4 * 3, তাই না? আচ্ছা জি। 6 বর্গ একক হবে। আমরা অনেক ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন করে 6ই পাবো। আমি বলা ভাইয়া অন্য করি, নো, এটা যোগজীকরণ দিয়েই করতে হবে। আমার কথা কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসের সবাই? কারণ সরল রেখার অঙ্কই বইয়ে আছে দুইটা, যে দুইটা আমি তোমাকে পড়াই দিচ্ছি। দুই টুকরা করো। ভাইয়া 0,4 লিমিটটা কিভাবে হইছে? শুরু শেষ, x এর শুরু কোথায় হইছে শেষ কোথায় হইছে দেখবা। বুঝতেছো? জি মানে ভাইয়া। আমাকে বলছে এই এরিয়াটার ক্ষেত্রফল, তাহলে x এর শুরু আর শেষ বের করো। 3/4 0 থেকে 4 x dx। জানতে চাই dx কে ইন্টিগ্রেট করলে কি হয়? x x আর x dx কে ইন্টিগ্রেট করলে কি হবে? x²/2। square/2। সো পাশে করি 4 - 0, এই দুটো বাইরে আসলো -3/8 4 স্কয়ার - 0 স্কয়ার 12 16 6, মানে 16 আর 8 কাটাকাটি করলে 3 গুণে 6, 12 থেকে 6 গেলে 6 বর্গ একক, যেটা কিনা অনেক আগেই আমরা বের করে ফেলছিলাম। কিন্তু তোমাকে যোগজীকরণের মাধ্যমেই অ্যানসার গুলো বের করতে হবে, আমি যেভাবে করছি। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া আমরা যদি y অক্ষ বরাবর ধরতাম তাহলে লিমিটটা কি? তখন ইন্টিগ্রেশন অফ x dy হইতো, এখান থেকে তুমি x এর মানটা বের করে নিতা, y টাকে ডানে পাঠায়। বুঝতেছো?
জি ভাইয়া তাইলেও লিমিট হয়তো 6 বর্গ একই উত্তর আসবে, তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আমার কথা কি বুঝছো? একদম 6 বর্গ একই আসবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ভাইরা এখানে তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে ক্লাসটা সবাইকে করতে বলছিলাম। আমি জানি যে এক্সট্রা ক্লাস দিলে জীবনেও পোলাপান করে না, তারপরেও করাই, কারণ আসলে আমার আর কোনো উপায় নাই, কারণ আমাদের এই সপ্তাহে শেষ করতে হবে সিলেবাসটুকু। আর তোমাদের ফার্স্ট পেপারের কিছু এক্সট্রা ক্লাসও আমার নিতে হবে, রিভিশন ক্লাস এই মাসের মধ্যেই। দ্যাট ইজ ওয়াই তোমাদের এক্সট্রা ক্লাসটা নিয়েছিলাম, গত সপ্তাহেও নিয়েছিলাম। তো যাই হোক, এই দুইটা অঙ্ক তোমাদের পড়তে বলবো, 2 আর 3 নাম্বার। বলো 2 করাই দিলে 3 করতে পারবা? কি মনে হয়? জি ভাইয়া পারবো। ছোটবেলা থেকে পড়ে আসতেছো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। আজ পর্যন্ত কোনো টিচার তোমাদের এইটার প্রমাণ শিখায় নাই, তাই না? আমি কি ঠিক বলছি? বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কয়ার, এটা কি কোনোদিন স্যারকে জিজ্ঞেস করছিলা? না ভাইয়া। নো। আর যদি জিজ্ঞেস করতাও তাহলে উত্তর দিতে পারতো না, কারণ এটার জন্য তোমার ক্যালকুলাস জানা জরুরি ছিল, যেটা তোমরা এখন শিখবা। তোমরা মনে রাখবা যে বৃত্ত এর ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা আবিষ্কার হয়েছে খ্রিস্টপূর্ব 500 খ্রিস্টাব্দে। তো আর্যভট্ট মানে ভারতীয় গণিতবিদ, উনি এটা আবিষ্কার করছিলেন। আর এটার প্রমাণ, ম্যাথমেটিক্যাল প্রমাণ হয়েছে 16 খ্রিস্টাব্দে নিউটন ক্যালকুলাস আবিষ্কার করার পরে। আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ, না, ওনারা এটা অ্যাজিউম করে নিচ্ছে, বিভিন্ন বৃত্ত বসায় বসায় দেখছে এরকম হয়, তখন পাইয়ের মান উনি আন্দাজ করছেন, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রমাণ করতে পারেন নাই। ম্যাথমেটিক্যাল প্রমাণ ক্যালকুলাসের সাহায্যেই হয়েছে, যেটা এখন আমরা শিখবো। তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, এই বৃত্তের ক্ষেত্রফল আমরা এখন নির্ণয় করব। এই বৃত্তের কেন্দ্র 0 0, ব্যাসার্ধ r। হ্যাঁ, কেন্দ্র 0 0, ব্যাসার্ধ r। এটা হবে r সমান 0। সমীকরণটা কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। 0 থেকে r পর্যন্ত আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে এই জায়গাটুকু হলো dx, এটা y দিচ্ছি পজিটিভ টুকু। 0 থেকে r পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমি যদি পজিটিভ খালি মানটা জানি, তাহলে কি এতটুকু ক্ষেত্রফলটা বের হবে না? দেখো তো ভাই, 0 থেকে r পর্যন্ত আমরা যদি পজিটিভ মানটা গ্রহণ করব, তাহলে বলো কতটুকু মান বের করার পরে 4 দিয়ে যদি গুণ করি, পুরো বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে? জি ভাইয়া। তো ভাইরা অলওয়েজ মনে রাখবা, ক্ষেত্রফলের ক্ষেত্রে তুমি প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফলটা বের করবা, বাকিগুলাকে তুমি ইকুয়াল মানে পোরশন হিসেবে গুণ করে দিলেই তো অ্যানসারটা পেয়ে যাবে, নাকি? বুঝাতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, এটার লিমিট কত হবে? 0 থেকে r। 0 থেকে r। ভেরি গুড। সো এই টাইপের ইন্টিগ্রেশন তোমরা এর আগে করে আসছো। এর আগে বলতে গতদিন আমরা লাস্ট ক্লাসে টাইপ 13 করছিলাম, কিছু মনে পড়ে? মনে করে রুট ওভার স্কয়ার মাইনাস এক্স স্কয়ার থাকলে কি প্রতিস্থাপন করছিলাম হোমওয়ার্ক দুটো? x equals to a sin theta। এক্সেলেন্ট, x equal to a sin theta। এক্স্যাক্টলি এই কাজটাই আমরা করব এখন। সো প্রদত্ত বৃত্তের ক্ষেত্রফল, প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, এখান থেকে y বের করবা। যাই হোক, তুমি সমীকরণ থেকে y এর মানটা বের করে নিবা, কারণ ক্ষেত্রফল হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx। প্লাস মাইনাস দিলাম না, কারণ আমি শুধু পজিটিভ মানটার ক্ষেত্রফল বের করতেছি, 4 দিয়ে গুণ করে দিব। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সংক্ষেপে বলছি আ খে খে। পরীক্ষায় আবার লিখে দিও না, স্যার বলবে যে আ খে খে। 0 থেকে r ইন্টিগ্রেশন অফ y dx। y কত? 0 থেকে r r স্কয়ার মাইনাস x স্কয়ার dx।
যারা জানতে চাই তোমাদের কাছে এই পরিস্থিতিতে আমরা কি ধরবো? x ইকুয়ালস টু a sin থিটা ধরে নিব। r sin থিটা ধরবো, তাই না ভাইয়া? x ইকুয়াল টু r sin থিটা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? আজকে ক্লাসের পরে দুইটা হোমওয়ার্ক থাকবে। তোমরা জানো যে এই চ্যাপ্টারে অঙ্ক আছে টোটাল 20টা। তো দুইটা কাজ দিব আমি, কাজ দুইটা অবশ্যই করব। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ধরি x ইকুয়াল টু r sin থিটা dx r cos থিটা d থিটা। 10.7 এর উপরে আরো দুটো ক্লাস হবে, সোমবার বুধবার নিব সেই দুটো ক্লাস। x আর হলো এটা থিটা, লিমিট 0 আর r। জানতে চাই x এর মান 0 হলে r এর মান থিটার মান কত? 0 0। আর x এর মান r হলে থিটার মান কত? π/2। π/2। এক্সেলেন্ট। তোমরা যারা হোমওয়ার্ক করছো এটা দুইবার করে আসছো। 0 থেকে π/2 r স্কয়ার মাইনাস r স্কয়ার sin স্কয়ার থিটা আর cos থিটা d থিটা। আই হোপ তোমাদের মুখস্থ হয়ে গেছে। বলো ভাইরা এটা টোটালটা কি হবে? ইন্টিগ্রেশনের ভিতরে টোটালটা ক্যালকুলেশন আর স্কয়ার r cos cos থিটা স্কয়ার হবে। আর থিটা। স্কয়ার cos স্কয়ার থিটা। হ্যাঁ, তার সাথে একটা r cos থিটা অলরেডি গুণ আছে, ভেরি গুড। একবারে r স্কয়ার cos স্কয়ার থিটা হবে। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো? তো এটা হলো r স্কয়ার cos স্কয়ার থিটা। r স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট, সো r স্কয়ারটা বাইরে যাবে, 2 ভিতরে দিয়ে দাও। হ্যাঁ, 2 ভিতরে দিছি কেন বুঝছো তো সবাই? এর সূত্র হবে হ্যাঁ, 2 সূত্র cos স্কয়ার থিটা। তোমাদের কাছে জানতে চাই 2 cos স্কয়ার থিটা ইন্টিগ্রেট করলে, ইন্টিগ্রেট না, সূত্রে কত হয়? 1 1 প্লাস plus cos 2 থিটা। 2 cos theta। 1 plus cos 2 থিটা। ভেরি গুড। একটু বামে চলে আসতেছি আমরা, ক্যালকুলেশনটা পুরোটা থাকুক বোর্ডে। 2 0 থেকে π/2 1 plus cos 2 থিটা d থিটা। দুই টুকরা করো d থিটা, এই 2 r স্কয়ার হবে। এখানে একটু ভুল করছি স্যার, 2 r স্কয়ার হবে, r স্কয়ারটা বাইরে আসে। 2 r স্কয়ার d থিটা আর এটা 2 r স্কয়ার 0 থেকে π/2 cos 2 থিটা d থিটা। d থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা হয়, আর cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হাফ sin 2 থিটা। থিটাকে আমি যদি লিখি π/2 মাইনাস 0, হাফ আর 2 কাটা r স্কয়ার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, sin π মাইনাস sin 0। ভেরা লাস্ট ক্লাসে এগুলো পড়ে আসছো, sin 180 এর মানও 0, sin 0 এর মানও 0। এই টোটালটা 0 হয়ে যাবে। 2 আর r স্কয়ার কাটা, এখান থেকে নিউটন প্রমাণ করলেন যে 2 pi। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। ক্যালকুলেশনটা আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করলাম না, কারণ এই টাইপের ক্যালকুলেশন লাস্ট ক্লাসে করছি, তাই না? ঠিক বলছি আমি? জি ভাইয়া। তো ভাইয়ারা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার এখান থেকে প্রমাণ হইলো। এই আর স্কয়ারের জায়গায় যদি 4 থাকে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার, তাহলে উত্তরটা আসবে 4 পাই। তোমরা কি অঙ্কটা পারবা? 3 নাম্বার জি কোশ্চেনটা ভাইয়া। একটু দেখো। জি ভাইয়া। ডেফিনেটলি করবা, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে চ্যাপ্টারে। তো আমরা করে ফেলছি সরলরেখা, বৃত্ত করে ফেললাম। এবারে চলে যাব হচ্ছে উপবৃত্তে। তো উপবৃত্তের ক্যালকুলেশন কেমন সেটা নিয়ে আলোচনা করব। উপবৃত্ত অঙ্ক আছে দুইটা বইয়ে, একটা হচ্ছে 4-এর 1 আর একটা হচ্ছে 15। আমি 15 নাম্বারটা করে দিব। তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, 4-এর 1 নাম্বারে বলছে উপবৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। এই অঙ্কটা কি 4 দ্বারা গুণ করার দরকার আছে? না না ভাইয়া। ভাইয়া। তার মানে এই অঙ্কটার পার্থক্য কি? ইন্টিগ্রেশন অফ y dx হবে, শুধুমাত্র 4 দ্বারা গুণ হবে না। কিন্তু আমি যে অঙ্কটা তোমাকে করে দিব 15 নাম্বার, ভেরা এটাও একটা উপবৃত্ত, এটার পুরোটাই ক্ষেত্রফল বের করতে বলছে, তাইলে এটা কি 4 দ্বারা গুণ করব না? জি ভাইয়া। জি ভাইয়া।
ইয়েস, সো আমি করে দিচ্ছি 15, তোমাদের কাজ 4 এর 1, এর আগে কাজ হয়েছে 3। দুইটা হোমওয়ার্ক বলে রাখি, এইচডব্লিউ হচ্ছে 3, 4 এই দুইটা আছে, অনলি এই দুইটা সুন্দরভাবে করবা। আমরা নেক্সট ক্লাসে কাজ দিব 3টা, মানে ম্যাক্সিমাম অঙ্ক আসলে আমি করাই দিব, একই টাইপের হইলে বাড়ির কাজগুলো দিব, আদারওয়াইজ সবগুলা করা। চিত্রটা একটু আঁকার আগে ইকুয়েশনটাকে একটু সাইজ করে নিই। প্রদত্ত উপবৃত্তের সমীকরণ কি আছে, 9x² + 4y² = 36। হ্যাঁ, 36 দিয়ে ভাগ করলে x²/4 y²/9 = 1। ক্লাসে এমন কেউ আছে যে বলতে পারবা এটা লম্বা ডিম না পাতাইলা? জি ভাইয়া, আরেকবার বলবেন? আমি বললাম x²/4 y²/9 = 1। উপবৃত্তটা কিরকম হবে? অপশন এ, অপশন বি। বি। এটা হবে, এটা 2, দ্বিতীয়। এটা 3। এ হইলো বি এর চেয়ে ছোট, তাই না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এটাই বলতে চাইছিলাম, এটাকে পাতাই না, এটা লম্বা ডিম বলতে। ওকে, তো সুন্দর করে চিত্রটা আঁকো, চিত্র আঁকা ম্যান্ডেটরি। ওকে, এটা হলো 2,0 আর এটা হলো 0,3। বুঝতে হবে তোমাদের, ইকুয়েশন দেখে কি বুঝতে পারো? ভাইয়া x এর মান 0, মানে তুমি যদি এই মানটা বের করতে চাও তাহলে y এর মানটা 0 বসাও। 9x² 36, x² 4, x = ±2। তাহলে এটা হলো 2,0 আর এটা হলো -2,0। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তাহলে এখানে আমি একটা চমচম পেয়ে গেলাম, এইটা। তো এইটার 4 ভাগের 1 ভাগ আমরা ক্ষেত্রফলটা বের করব, তারপরে 4 দিয়ে গুণ করলে পুরো চমচমটা পাওয়া যাবে, তাই না? মানে পুরো উপবৃত্তটা। জি ভাইয়া। ফাইন, লিমিটটা কত হবে ভাইয়া? 0 থেকে 2। 0 থেকে 2। এক্সেলেন্ট, চলো আমরা একটা করি। এখানে y এর মান বের করে নাও, 4y² 36 - 9x² ভাগ করো 9 - 9/4 x²। অ্যাকচুয়ালি এখানে 9 কমন যায়, 9/4 4x 4 - x², এভাবেই লেখা তো সুবিধা। রুট করো, এটা প্লাস মাইনাস দিলাম না, পজিটিভ নিলাম আপনি। পজিটিভ নিলে কি হবে বলতো ভাইরা? এটা প্লাস মাইনাসটা হবে না, শুধু প্লাস এই অংশটাকে ক্ষেত্রফল বের হবে। 4 দিয়ে গুণ করলে পুরোটার ক্ষেত্রফল পাবো। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে কে বলতে পারবে? 4 * y dx লিমিট 0 থেকে 2। সবাই কি বুঝতেছো ক্লাসের প্রত্যেকই? জি ভাইয়া। y এর মানটা বসাও, 3/2 √4 - x²। এই 3/2 যদি বাইরে আসে 6 হয়। এবার তোমাদের কাছে একটু জানতে চাই ছোট করে, এটা x এর প্রতিস্থাপন কি করব ভাইরা? 2 sin θ, তাই না ভাইরা? বাকি সব ঠিক আছে, ওইটা ভাইয়া কাজে লাগিয়ে দিলাম। ভাইয়া 2,0 যেটা আনলাম না ওইটা কিভাবে আনছি? বলো, হ্যাঁ বলো। ভাইয়া 2,0 যে দিলাম না x অক্ষ শুনাই আবার বরাবর, 2,0। হ্যাঁ, এটা হ্যাঁ, মানে x অক্ষ কিভাবে আসছে? বরাবর যে দিলাম এটা কিভাবে আসছে? কিভাবে আসলো? x অক্ষ বরাবর y এর মান 0 হয় না ভাইয়া? জি ভাইয়া। সমীকরণে y এর মানটা 0 বসাও, এবার দেখো x এর মান কত হয়। জি ভাই, এবার বুঝছি। মানে y অক্ষে হলো x এর মান 0 বসাও, তাহলে এইভাবে তুমি মানটা পাবা। প্লাস মাইনাস হয়তো উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, অলওয়েজ এইভাবে বের করবা, বুঝছো? মানে x অক্ষকে একটা রেখা কোন বিন্দুতে ছেদ করলো এটা বের করার জন্য কোটির মানটা 0 বসাও, আর y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো এটা বের করার জন্য ভুজ x এর মানটা 0 বসাও।
আশা করি জি সবাই ভাইয়া, বুঝছো। বুঝতে তো পারছি। এবার মানটা বসায় দাও। 4 - 4 sin স্কয়ার থিটা। এটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তোমাদের যেটা বাইরেটা দিচ্ছি সেটারও মানে ওইখানেও তোমাকে 2 sin থিটাই বসাইতে হবে। কেউ কি বলতে পারবা ভাইয়া এটা একবারে কত হবে ঠান্ডা মাথায়? 2 cos 2 theta। স্কয়ার cos স্কয়ার থিটা। মানে 2 cos থিটা হবে, আবার 2 cos থিটা আছে, তাহলে একবারে 4 cos স্কয়ার থিটা হবে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। 0 থেকে পাই বাই 2 4 cos স্কয়ার থিটা। তো 4 তো লাগবে না, আমার লাগবে 2 cos স্কয়ার থিটা। এরা বাইরে নিয়ে গেলে 12 হলো। জানতে চাই 2 cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কত? 1 plus cos 2 theta। 1 plus cos 2 থিটা। 1 plus cos 2 থিটা। তো এটা টুকরা করো, 2 টুকরা। এটা মনে হয় পারো, এর আগে অলরেডি করছো 2 বার। ডি থিটাকে ইন্টিগ্রেট করলে হয় থিটা, উপরে মুছে দিচ্ছি। ডি থিটাকে ইন্টিগ্রেট করলে থিটা হয় 0 থেকে পাই বাই 2, আর cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? হাফ sin 2 থিটা। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, পাই বাই 2 মাইনাস 0, এটা হাফ বাইরে আসলো 6 হলো, পাই বাই 2 বসাইলে sin পাই মাইনাস sin 0। দেখো প্রত্যেকটা অঙ্কে এটাই আছে, এটাও 0 এটাও 0, পুরোটা 0 হয়ে যাবে। এটা 2 দিয়ে ভাগ করলে 6 পাই বর্গ একক। ক্লাসের সবাই কি বুঝতেছে? জি ভাইয়া। ভাই একটা ছোট টেকনিক তোমাদের শেখাই দিই, মানে অবজেক্টিভের জন্য তোমাদের কাজে লাগবে। সেটা হলো ভাইয়া সমীকরণটা কি ছিল তোমাদের মনে আছে? x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু হলো 1। এখানে এর মান কত? 2। 4 b এর মান কত? 3 3। সবসময় মনে রাখবা x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই ab। মিলছে? দেখো তোমরা, এর মান 2, b এর মান 3, 2 ইনটু 3 ইনটু পাই, এইটা হবে উপবৃত্তের ক্ষেত্রফল অলওয়েজ। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এর মান 2, b এর মান 3, 2 আর 3 গুণ করলে 6, 6 পাই উত্তর। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। অলরেডি 2টা হোমওয়ার্ক তোমাদের দিছি। আচ্ছা তোমাদের আমি এমনি অঙ্ক করা ছাড়া একটু জিজ্ঞাসা করি, তাহলে কে কে পারবা এটা? কেউ কি আমাকে বলতে পারবা এটার অ্যানসার কত হবে? 4 এর 1 এর অ্যানসার? প্রথম চতুর্ভাগের পাই ক্ষেত্রে ab। পাই এবি। পাই এবি বাই 4 আসবে, কারণ এটা কি আমাকে পুরাটার ক্ষেত্রফল বের করতে বলছে ভাইয়া? না ভাইয়া। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে, তাহলে তার 4 ভাগের 1 ভাগ আসবে। আমার কথা কি বুঝতেছো? 4 দিয়ে তো তুমি গুণ করবা না ফার্স্টেই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। সো ভাইয়ারা, আমাদের আজকে একটা টপিক শেষ হয়েছে। আমরা যে পার্টটা পড়াইছি সেটা হলো, আমি বলে রাখি, সরল রেখা, বৃত্ত, উপবৃত্ত। এখানে আমাদের আরো 2টা টপিক আছে। নেক্সট ক্লাসটা আমি পড়াবো হচ্ছে খালি পরাবৃত্ত, পরাবৃত্তের ইকুয়েশন শিখাবো এবং বাকি অঙ্কগুলো করাবো। এবং লাস্ট ক্লাসটায় অধিবৃত্ত এবং বৃত্তের কয়েকটা স্পেশাল ম্যাথ আছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি আর ফার্দার পড়াচ্ছি না, কারণ নতুন টপিকটা পড়াইতে হলে শুরু থেকে পড়াইলে তোমাদের জন্য ভালো হবে। সো তোমরা যে 2টা হোমওয়ার্ক দিছি করে রাখো, তাহলে সোমবার বুধবার আমরা এই চ্যাপ্টারের বাকি ক্লাসগুলো নিব। পাশাপাশি একটা কথা, সেটা হলো 10.3 আর 10.6 এর প্রবলেম গুলোও তোমরা ফাইন্ড আউট করে রাখো। যদি বলো কোনো প্রশ্ন আছে তোমাদের?
ভাইয়া নেক্সট ক্লাসে 10.3 আর 10.6 এর প্রবলেম গুলো দেখাইলে করাই দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসেই করাবো। মানে তোমরা ফাইন্ড আউট করে আচ্ছা, রাখো ঠিক আছে সবগুলা। আমরা নেক্সট ক্লাসে শুধু তো পড়াবো, পাশাপাশি তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেবো। ভাইয়া বলো। দুইটা অঙ্ক আমি পারিনি, আপনি বলছিলেন যে অনেকে এসডব্লিউ দিছে ওখান থেকে ছবি দিবেন, ওগুলা কালকে কোনটা বলবো? জানি নাম্বারটা বলো। ভাইয়া কত নাম্বার? 9-3। 9-3 10.6 এর। জি ভাইয়া। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। আচ্ছা, ক্লাসের পরে দিয়ে দিচ্ছি। তুমি আমাকে একটু নোট দিও, আমি আসলে কি ভুলে যাই। ক্লাসের পরে আমাকে একটু আচ্ছা বললো, ভাইয়া। তাহলে আমি দিয়ে দিব। আচ্ছা ওকে। ভাইয়া।